প্রিয় বন্ধু, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি উপস্থিত হতে পেরেছো? জি স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি উপস্থিত হয়েছো? হ্যাঁ স্যার। কি নাম বলো, তোমার নাম কি? মুসাদ্দিক বিন সাজ্জাদ। মুসাদ্দিক, গুড, ভেরি গুড। আর কি আছে? সরকার। আমি নাম বলো। পলাশ সরকার। পলাশ সরকার, ভেরি গুড, পলাশ সরকার। আর আর কে আছে? আর কে আছে? রেজান আহমেদ। গুড, ভেরি গুড, রেজাউল আহমেদ। আর কে? নাসির। আর কি নাম? কি নাম? নাসির। আচ্ছা, খুব শোনা যাচ্ছে না শব্দটা। আচ্ছা, ঠিক আছে, সবার পরিচয় না নিয়ে আমি একটু ক্লাসটা শুরু করতে চাই। আমরা আজকে যে বিষয়টা পড়াতে চাই সেটা হলো এশিয়ার কয়েকটি দেশ। একটা অধ্যায় আছে না শেষের দিকে, 12তম অধ্যায় বা 11তম অধ্যায়টা আছে, এশিয়ার কয়েকটি দেশ পাওয়া গেছে। 11তম অধ্যায় সূচিপত্র দেখো পাওয়া গিয়েছে কি? 11 অথবা 12তম অধ্যায়ের মধ্যে মনে হয় আছে এশিয়ার কয়েকটি দেশ আছে কি? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পেয়েছি 11 অধ্যায়ে। 11 অধ্যায়। আচ্ছা, ভেরি গুড। আমরা যেহেতু এশিয়া মহাদেশে বসবাস করি, তাই না? আমরা কিন্তু এশিয়া মহাদেশে বসবাস করি। এশিয়া মহাদেশের একটি দেশ হলো বাংলাদেশ, আর বাংলাদেশ হলো এশিয়া মহাদেশের একটি অংশ। সেই কারণে আমি আজকে যে অধ্যায়টি পড়াবো সে অধ্যায়ের শিরোনাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। আমরা জানি বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। আমরা কি দেশ? বাংলাদেশ উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনটি বেশি উন্নত, আবার কোনটি কত উন্নত নয়? এশিয়া মহাদেশের অনেক দেশ আছে, তার মধ্যে কোনো কোনো দেশ খুবই বেশি উন্নত, যেমন চায়না খুব উন্নত। আমরা তো সেই ধারের কাছে যেতে পারি। তারপরেও আমরা উন্নয়নশীল দেশ, আমরা আস্তে আস্তে উন্নয়নের দিকে যেতে চেষ্টা করছি এবং যাচ্ছি। বাংলাদেশের মতো মধ্যম আয়ের, বাংলাদেশটা কি আয়ের দেশ? মধ্যম আয়ের দেশ। উন্নয়নশীল দেশের পর্যায়ে পর্যায়ে পড়ে সেগুলো। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল আছে। এশিয়ার অনেকগুলো দেশ আছে, এগুলোর মধ্যে কোন কোন ক্ষেত্রে আমরা মিল খুঁজে পাই? জীবনযাত্রার মান, আমাদের লাইফ স্টাইল, স্ট্যান্ডার্ড অফ লাইফ স্টাইল, আমরা কিভাবে জীবন যাত্রা, আমাদের জীবন প্রবাহ আমরা পরিচালিত করি, সেক্ষেত্রে একটা সাদৃশ্য আছে, সিমিলারিটি আছে। অর্থনৈতিক অবস্থা, আমরা যে কাজকর্মগুলো করি, আমাদের যে পেশা, আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলোর মধ্যেও একটা মিল আছে। ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য আছে, যেমন ভারতে যদি শীত বেশি হয়, বাংলাদেশেও শীত আসে একই সময়। পাকিস্তানেও যদি শীত আসে, বাংলাদেশেও শীত আসে। তেমনি মিয়ানমার, শ্রীলঙ্কা, এগুলোর জলবায়ু বাংলাদেশের মতোই, সেখানে কোনো তেমন বড় ধরনের কোনো ভিন্নতা পরিলক্ষিত হয় না। ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল আছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আমরা আগে বৃহত্তর ভারতবর্ষের অংশ ছিলাম, তারপর ভারতবর্ষ ভেঙে 47 সালে দুটি দেশ হলো, একটা হলো ইন্ডিয়া, একটা হলো পাকিস্তান। তারপরে পাকিস্তানের দুটো অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান।
তারপর 71 সালে আমরা স্বাধীন হয়ে এই পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম তারা হয়ে গেলাম বাংলাদেশ, নতুন দেশ হলো বাংলাদেশ। এইভাবে আমাদের ইতিহাসগত দিক থেকে আমরা একই ছিলাম। এশিয়া বহু দেশের সঙ্গেই বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বা আমাদের সাথে অনেক আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বিভিন্ন দেশের সাথে। কোন কোন দেশ আমাদের বন্ধু প্রতিম দেশ? 1 নম্বর হল ভারত, প্রতিবেশী দেশ, খুবই আমাদের বন্ধু, চমৎকার বন্ধু। 2 নম্বর চীন তো আমাদের অকৃত্রিম ভাবে সাহায্য করে যাচ্ছে, এরা আমাদের সহযোগিতা করে যাচ্ছে, এরাও আমাদের অকৃত্রিম বন্ধু। তারপর রাশিয়া আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এভাবে আরো দেশ আছে, শ্রীলঙ্কা সহযোগিতা করছে, মালদ্বীপ করছে, ভুটানও করছে। এইভাবে সবার সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষার ক্ষেত্রে অনেক মিল আছে। আগে তো জাপান থেকে স্টুডেন্ট এসে বাংলাদেশে পড়াশোনা করতো। ঢাকা ইউনিভার্সিটিতে জাপানি ছাত্ররা পড়াশোনা করতো, বিবিএ করতো। ঢাকা ইউনিভার্সিটির বিবিএ খুব নাম করা একটা ইনস্টিটিউশন, ওইখানে জাপান থেকে এসে পড়াশোনা করতো। আমি নিজে দেখেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি জাপানি স্টুডেন্ট এখানে পড়াশোনা করতো। তারপরে সুদানের স্টুডেন্টরা পড়াশোনা করতো, নেপালের স্টুডেন্টরা পড়াশোনা করতো। এখন পরে কিনা আমি তথ্য নিব, ঢাকায় যাবো সামনের মাসে, হয়তো তখন হয়তো তথ্য নিব এখন বিদেশি ছাত্ররা পড়াশোনা করছে কিনা। তো শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা সহযোগিতা। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টারন্যাশনাল হোস্টেল আছে, ওখানে শুধু বিদেশি ছাত্ররাই থাকে, ওখানে শুধু বিদেশি ছাত্ররা থাকে, ওখানে থেকে পড়াশোনা করতে আগে, এখনো আছে। এবার খবর নিব যে কেমন আছে, কতজন স্টুডেন্ট আছে, চেষ্টা করবো খবর নেওয়া। যাবো হয়তো সবার সামনে আগামী মাসে, তখন গিয়ে বলবো। তাহলে শিক্ষা ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে আমাদের সাথে মিল আছে। যেমন ভারতের সাহিত্যের সঙ্গে আমাদের সাহিত্যের অনেক মিল আছে। ওখানে যারা বুদ্ধিজীবী, যারা সাহিত্যিক, তাদের সঙ্গে আমাদের সাহিত্যিকদের মিল আছে স্যার। মিল আছে, ভাব বিনিময় হয়। ওদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে ওরা আসে, 21-এর বইমেলায় ওরা আসে, আমরাও যাই ওদের অনুষ্ঠান হলে ওখানে। এইভাবে আমাদের মধ্যে সাংস্কৃতিগত একটা মিল আছে। তারপরে সংস্কৃতির মধ্যেও মিল আছে। সংস্কৃতি বলতে কি বুঝাই আমরা? আমাদের জীবন ধারণ প্রণালী, আমাদের প্রত্যাশিত আচরণ, যুগ যুগ ধরে যে আচরণ আমরা লালন করে আসছি, সে আচরণগত দিক, অর্থাৎ যুগ যুগ ধরে আমরা বাংলা ভাষায় কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে আমাদের বাংলা ভাষায় মিল আছে। তারপর খাদ্য অভ্যাসের মধ্যে মিল আছে, আচার আচরণ, খাদ্য অভ্যাসের মধ্যে আমরা ভাত খাই, মাছ খাই, ওরা ভাত খায়, মাছ খায়। আবার পাকিস্তানিরা ইয়ে খায়, কি বলে, রুটি খায়, গরু মাংস বেশি খায়। ওরা গরু মাংস খায় না, আমরা গরু মাংস খাই। ভারতীয়রা গরু মাংস খায় না, আমরা গরু মাংস খাই। কিছু কিছু ক্ষেত্রে অমিল আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল আছে। সংস্কৃতির মধ্যেও মিল আছে। এই সংস্কৃতির বাংলা কি, ইংরেজি কি? কালচার। কালচার ইজ দ্য কনভেনশনালাইজড বিহেভিয়ার অফ দ্য সোসাইটি। সমাজের যেটা প্রত্যাশিত আচরণ, এটা সবার মধ্যে লক্ষ্য করা যায়, সাধারণভাবে কমন ভাবে দেখা যায়, সেটাই হলো কালচার। যেমন আমরা বড়দেরকে দেখলে ভক্তি করি, সালাম দেই, শ্রদ্ধা জানাই। আবার ছোটদেরকে দেখলে আমরা ভালোবাসা প্রকাশ করি, এটা একটা কালচার। তারপর গুরুজনদেরকে আমরা খুব ভক্তি সহকারে দেখি। তারা কেউ বিপদে পড়লে বা কারো ক্ষতি হওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে সহযোগিতা করে সেই বিপদ থেকে উদ্ধার করি। যেমন কারো পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, তখন আমরা কি করি? তাকে তার বিপদ থেকে রক্ষার জন্য আমরা ফায়ার সার্ভিসে খবর দিই বা নিজেরাই পানি ঢালতে শুরু করি। এই কতগুলো আচরণ, কমন কালচার আমাদের মধ্যে কাজ করে। কমন মানে সাধারণ, যেটা সবার মধ্যে থাকে, সেটাই হলো কমন কালচার। আবার প্রযুক্তিগত দিক, টেকনোলজি, এটার মধ্যেও অনেক মিল আছে। টেকনোলজি, ওরা রেল ব্যবহার করে, বিমান ব্যবহার করে, তারপরে কি রেল করে, বিমান করে, বাস এগুলো করে, এগুলো আমরাও করি। ওরা কম্পিউটার ব্যবহার করে, আমরা কম্পিউটার ব্যবহার করি। ওদের কাছ থেকে আমরা প্রযুক্তি অনেক সময় কিনে নিয়ে আসি, যেমন টাটা কোম্পানির গাড়ি কিনে নিয়ে আসি। চায়না থেকে বিভিন্ন যমুনা ব্রিজ হচ্ছে, যমুনা ব্রিজ করতে যে টেকনোলজিক্যাল জ্ঞান, যে ইকুইপমেন্ট দরকার, সেগুলো আমরা চায়না থেকে নিয়ে আসছি, নিয়ে এসে
পদ্মা ব্রিজ করছি। তাই এই বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে আমাদের সহযোগিতা সম্পর্ক বিদ্যমান রয়েছে। কি বুঝতে পেরেছো? তাহলে এশিয়ার কয়েকটি দেশ যে অধ্যায়টা হ্যাঁ আজকে স্যার। করলাম তার শিরোনাম এরকমই। এখন দেখি কি কি কন্টেন্ট আছে আমাদের, সেই কন্টেন্ট গুলো একটু দেখি। বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক। প্রথমে আসি ভারত, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। স্যার এটা তো একবার একটা স্যার পড়াইছিল। স্যার কি পড়াইছিল? কোন স্যার হ্যাঁ পড়াইছিল? স্যার। কোন স্যার পড়াইছিল? হ্যাঁ স্যার। কোন স্যার? স্যার ওয়াজেদের স্যার পড়াইছিল। হ্যাঁ, কোন স্যার? কোন স্যার পড়াইছিল? স্যার নামটা তো জানি না, কিন্তু উনি পড়াছিল স্যার। যা করছে পড়াইছে ভালো কথা। আমি কন্টেন্ট বের করছি, এটা আবার এটা মুছে ফেলে আমার নতুন কন্টেন্ট বের করতে অনেক সময় লাগে। ঠিক আছে, এটা আবার পড়ো, আচ্ছা স্যার। আবার নতুন করে পড়ো। ঠিক আছে, যেহেতু কন্টেন্ট বের করা হয়ে গেছে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ শক্তিশালী দেশ। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বত। হিমালয় পর্বতের নাম তো জানো না? হিমালয় পর্বত। পূর্বাঞ্চলে আরাকান পর্বত ও আসাম। পশ্চিম অঞ্চলে আছে হিন্দুকুশ ও মুসলমান পর্বতমালা, সুলেমান পর্বতমালা। পশ্চিমাঞ্চলে আছে সুলেমান পর্বতমালা আর হিন্দুকুশ পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। আয়তন কত? 32,87,240 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 131,77,958 জন। দেশটির রাজধানীর নাম হলো নয়াদিল্লি। ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। স্যার নয়াদিল্লি। নয়াদিল্লি, হ্যাঁ নয়াদিল্লি। নয়াদিল্লি। আগ্রার তাজমহল নাম শোনো নাই? তাজমহল নাম শুনছো? তাজমহল, হ্যাঁ স্যার। তাজমহল, হ্যাঁ স্যার। ওটাই দেখছিও। আগ্রায় আছে। ওখানে অনেকে দেখতে যায়। ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। এটা অনেক প্রাচীন দেশ এবং এখানকার সভ্যতা সমৃদ্ধ দেশ। এখানকার সভ্যতা খুব বেশি সমৃদ্ধপূর্ণ। 5,000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এখানে। 5,000 বছর আগে। চিন্তা করছো কত আগে? দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, এই যে তাজমহল, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে। এখানে তাদের শাসন ও শোষণ চালিয়েছে। বিদেশি শক্তিরা এসে আমাদের ভারতবর্ষকে দীর্ঘদিন দখল করে, আমাদের ভারতবর্ষকে দখল করে শাসন করেছে, শোষণ করেছে, আমাদেরকে নির্যাতন করেছে। ভারতের 70-80% লোক গ্রামে বসবাস করে এবং 20% লোক শহরে বসবাস করে। শতকরা 70% লোক কৃষিজীবী। প্রধান খাদ্যশস্যের মধ্যে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। চা, এটা খুব উল্লেখযোগ্য। ধান, গম, বার্লি। প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্র শিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। অতি প্রাচীনকাল থেকে ভারত কিসের জন্য বিখ্যাত ছিল? বস্ত্র শিল্পের জন্য। বস্ত্র মানে কাপড়। বস্ত্র মানে কাপড়। 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 বর্তমানে ইস্পাত, ইস্পাত মানে লোহা, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতে ব্যবহৃত। গাড়ি তৈরিতেও ভারত এগিয়ে আছে। যেমন টাটা কোম্পানির অনেক গাড়ি আছে। টাটা কোম্পানিতে ট্রাক আছে, বাস আছে, মোটরসাইকেলও আছে। এগুলো টাটা কোম্পানিতে বিখ্যাত। রতন টাটা নাম শুনেছ? রতন টাটা টাটা কোম্পানির একজন। টাটা কোম্পানিকে এই
বিশ্বের মধ্যে নামকরা অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, সেই উদ্যোক্তার নাম হলো রতন টাটা। রতন টাটা ওনার পরিচালনায়, ওনার ব্যবস্থাপনায়, ওনার ব্যবসায়িক বুদ্ধিমত্তার কারণে এই টাটা কোম্পানি অগ্রগতি এই পর্যায়ে এসে উপনীত হতে সক্ষম হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সুসম্পর্ক রয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এটা কি ধরনের দেশ? গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহু বছর ধরে ভারতে সকলের সঙ্গে কাজ করছে। ভারতে বহু সম্প্রদায় রয়েছে, বহু জাতি রয়েছে, বহু ভাষা গোষ্ঠীর মানুষ এখানে রয়েছে। এদেশে রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, সব বহু ধর্মের লোক এই ভারতে বসবাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করার কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 71 সালে যখন পাকিস্তানি বর্বর বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করে গণহত্যা চালিয়েছিল, তখন বাধ্য হয়ে আমরা স্বাধীনতার ডাক দিয়েছিলাম। আমাদের এই দেশের জনগণ যান মাল নিরাপত্তার জন্য ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম আমরা। অনেক লোক তখন তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়ে সহযোগিতা করেছিল। এই ভারত সম্পর্কে আমরা এতক্ষণ ধরে একটু আলোকপাত করলাম। এশিয়ার অন্যতম দেশ ভারত, আমাদের প্রতিবেশী দেশ। এই দেশ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এবার আমরা জানবো এশিয়ার আরেক শিল্প সমৃদ্ধ দেশ, সেটা হলো চীন। ইংলিশে বলে চায়না, বাংলায় বলে চীন। চীন বাংলাদেশের উন্নয়নে একদম অনেক আগে থেকে বহু প্রাচীন বন্ধু, পুরাতনতম বন্ধু, তারা সহযোগিতা করে আসছে। চীনের সহযোগিতায় আমরা এই যে পদ্মা সেতু বানাচ্ছি, তারপরে এই পায়রা গভীর সমুদ্র বন্দর বানাচ্ছি, আরো অনেক। হ্যাঁ কি বললে? পায়রা সমুদ্র বন্দর, ওখানে আসে জাহাজ নোংর করে, জাহাজ, বিদেশি জাহাজগুলো চীনের ইঞ্জিনিয়াররা এসে বানিয়ে দিচ্ছে। চীন মৈত্রী সেতু, এটা তো অনেক আগেই বানিয়ে দিয়েছে। আরো বিভিন্ন কর্মকাণ্ডে চীন আমাদেরকে সহযোগিতা করছে। তারপরে যে করোনার টিকা ওরা অনেকগুলো পাঠিয়ে দিয়েছে। করোনার টিকা, এই যে আমরা করোনার টিকা নিচ্ছি না আমাদের দেশে, করোনা বুঝে তো, কোভিড। হ্যাঁ, চীন থেকে অনেক টিকা আসছে, ভ্যাকসিন। চীন আমাদেরকে অনেক ভ্যাকসিন দিয়েছে, ওগুলো আমরা টিকা, শরীরে ইঞ্জেকশন টিকা দিয়েছি। চীন থেকে রপ্তানিকৃত সেই টিকা আমরা করোনা নির্মূলে, করোনা থেকে প্রতিরোধ করার জন্য, শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য ওগুলো আমরা ব্যবহার করছি। তাহলে আরো আমাদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হতো। এই যে আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি, কি কারণে? কোভিড এর কারণে বাধ্য হচ্ছি। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। এর রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম ঝুংঘু। দেশটির রাজধানীর নাম বেইজিং। 1,37,51,37,837 জন মানুষ নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। তাহলে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি? চায়না, চীন বা চায়না। চীন অথবা চায়না, ইংলিশে বলে চায়না, বাংলায় বলে চীন।
আয়তন প্রায় 95,98,089 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এটি। পরিমাণ একদম ঠিকই স্যার। আয়তনের দিক থেকেও কিন্তু এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থা। ভারত আর রাশিয়ার মাঝখানে, ভারতের সঙ্গে মাঝে মাঝে সীমান্ত নিয়ে এদের মধ্যে বিরোধ বাধে। হ্যাঁ স্যার। লাদাখ সীমান্তে বিরোধ আছে। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পূর্বে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ইংলিশ কি? প্যাসিফিক ওশেন। ইংরেজি কি? প্যাসিফিক ওশেন। প্যাসিফিক ওশেন স্যার। এটার বাংলা হলো প্রশান্ত মহাসাগর। পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া, তারপরে আছে মঙ্গোলিয়া, ভারতের কিছু অংশ এবং দক্ষিণে হিমালয়। দেশটির স্থলভাগে 1/3 বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। তাহলে 1/3 অংশেরও বেশি রয়েছে কি? পাহাড় পর্বত। বিশ্বের মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, শীত বেশি না, গরমও বেশি না, ভারসাম্য ব্যালেন্স। তবে দেশটির কোনো কোনো অঞ্চলে বছরে দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। বহু জাতীয় সম্প্রদায়ের বাস এই দেশটিতে। 3 মহাদেশে স্যার। হ্যাঁ, বহু জাতি আছে। চীনে ওখানে মুসলমানও আছে, বৌদ্ধরা বেশি। চীনের জনসংখ্যা শতকরা 95% হান চাইনিজ বংশোদ্ভূত। এছাড়া রয়েছে আরো বলো বলো চীনের কোনো প্রাচীন বংশ? হ্যাঁ, কি বললে? প্রাচীন বংশ। প্রাচীন, হ্যাঁ প্রাচীন। এটা এখনো আছে, আগে থেকে আছে। চাইনিজ বংশোদ্ভূত। এছাড়াও রয়েছে আরো 56টি জাতির বাস, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইঘুর, মঙ্গল, তিব্বতী প্রভৃতি। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন। এরা যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলে সেই ভাষাটির নাম হলো মান্দারিন। জনসমষ্টির শতকরা 95% এই ভাষায় কথা বলে। তো এই ভাষা সারা বিশ্বে চীনা ভাষা নামে পরিচিত। এই মান্দারিনকে আমরা কি বলি? চীনা ভাষা। কিন্তু আসল নাম হলো মান্দারিন। চীনের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর। কৃষিকাজে এরা বেশি করে। কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই প্রধান। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বীজ, তুলা, চা, তামাক পাতা, তেলবীজ, আখ, সয়াবিন, কোকা, পাম তেল প্রভৃতি। দেশটির প্রধান শিল্প লৌহ ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী। খনিজ সম্পদের দিক থেকেও চীন অত্যন্ত সম্পদশালী। দেশটির ভূগর্ভস্থ রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এর বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ ও 1150 প্রজাতির পাখি। হোয়াংহো ও ইয়াংসি চীনের বৃহত্তম নদী হলো দুটি, একটা হলো হোয়াংহো আর একটা হলো ইয়াংসি। এই দুটো হলো বৃহত্তম নদী। চীনের প্রশাসনিক দিক থেকে চীনে 22টি প্রদেশ রয়েছে। চীনে কয়টি প্রদেশ রয়েছে? 22টি প্রদেশ। 22টি। 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। দেশটির শিক্ষার হার শতকরা 86%। শিক্ষার হার কত? 86%। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। কি বুঝতে অসুবিধা হলো?
না স্যার। ওকে, থ্যাংক ইউ। না স্যার। আজকে এই পর্যন্তই। আজকে চীন আর ভারত এই দুইটা এশিয়া মহাদেশের ইতিহাস পড়ালাম, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়া হবে। তোমরা ভালো করে পড়ো, সবগুলোই পড়ার চেষ্টা করো, যেটা পারবে না আমাদের ক্লাস তো আছে, ক্লাসে নেই আমি সামনাসামনি ক্লাসে দিচ্ছি আমি, তাই না? সপ্তাহে এখানে যেটা পাবে না বাসায় করো, করোনা কালে চলাফেরা কম করো, কোনো কোনো হাত ধো, মাস্ক ব্যবহার করো, সাবধানে থাকো, ঠিক আছে? তোমরা ভালো থাকো বন্ধুরা, তোমরা ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে হয় কয়দিন ছিল না?